আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা শিখব তা হলো মডুলার অ্যারিথমেটিক, বা আমরা এটাকে রিমাইন্ডার থিওরামও বলতে পারি। তো মডুলার অ্যারিথমেটিক মানে মুড, আমরা আজকে এটা সম্পর্কে শিখব। তো এই মুড আসলে কি? আমরা যদি কোনো একটা সংখ্যা, যেমন 3 দিয়ে যদি আমি 10কে ভাগ করি, তাহলে 3 3কে 9, মাইনাস করলে আমাদের থাকে হলো 1। তার মানে আমাদের হলো এটা ভাগফল, এটা হলো ভাজ্য, এটা ভাজক, এবং এটা হলো ভাগশেষ। তো আমাদের এই মুড এটা এই ভাগশেষকে নিয়ে। যেমন আমি এই জিনিসটাকে যদি আমি মুড দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো 10, এই চিহ্নটা হলো কংগ্রেন্ট, তাহলে আমরা বলবো যে 10 কংগ্রেন্ট টু 1 মুড মুড 3। তার মানে আমি বোঝাচ্ছি এখানে যে আমি যদি 10কে 3 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 1। তার মানে আমাদের ভাজ্য হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের ভাজক, এবং এইটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখানে আমাদের ভাগফল লাগে না। এখন আবার আমরা যদি 4 দিয়ে 10কে ভাগ করি, তাহলে 4 দুগুণ 8, বাকি থাকে 2। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে বলতে পারি 10 কংগ্রেন্ট টু 2 মুড 2। তার মানে 10কে আমি যদি মুড 2 না, মুড 4, তার মানে 10কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 2। এখন আমরা কিছু প্রপার্টি দেখব। যেমন আমাদের একটা কিছু দেওয়া আছে এ, তো এইটা কংগ্রেন্ট টু বি, মুড দিচ্ছি আমরা এন, মানে আমি এ কে এন দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে বি। তো আমরা ধরে নিলাম এ কংগ্রেন্ট টু বি মুড এন। তো আমি চাইলে কি করতে পারি, এই বির সাথে এন যত ইচ্ছা গুণ করতে পারি, অথবা যোগ করতে পারি। যেমন আমি যদি যোগ করি এন, তাহলে আমাদের হবে হলো এ কংগ্রেন্ট টু বি প্লাস, আমি যদি কে সংখ্যক এন যোগ করি, মোড এন। অর্থাৎ আমি যত ইচ্ছা আমি এই এন এই বির সাথে আমি যোগ করতে পারবো। আবার আমি যদি চাই একবার এন যোগ করতে পারবো, আমি যদি চাই 2বার যোগ করতে পারবো। এটা কে এর মানের উপর ডিপেন্ড করবে। কে এর মান হতে পারে 1 2 3, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে এই উদাহরণটা যদি দেই 10 কংগ্রেন্ট টু 1 মুড 3, তো আমি যদি চাই এন এই 1-এর সাথে যত ইচ্ছে আমি যোগ করতে পারবো। তার মানে 3 এই 1-এর সাথে আমি যত ইচ্ছা যোগ করতে পারবো। যেমন 10 কংগ্রেন্ট টু 1 প্লাস 3, মানে 3 আর 1 4 মুড 3। এখন আমি যদি এইটাকে বিশ্লেষণ করি এইভাবে, 3 দ্বারা আমি 10কে ভাগ দিচ্ছি, তাহলে আমি যদি এখানে 3 দিকে 9 না নিয়ে 3 দুগুণ নেই, অর্থাৎ 3 দুগুণ 6, তাহলে আমাদের বিয়োগফল কত আসে? 4। তার মানে আমি বলতে পারছি আমি 10কে যদি 3 দ্বারা ভাগ করি, আমার ভাগশেষ 4 আসতেছে, যখন আমি ভাগফল হিসেবে 2 নিচ্ছি। তাহলে এইটাও তো সত্য, আবার আমাদের যে এটাও সত্য। তাই আমরা যত ইচ্ছা আমরা যোগ করতে পারি এন, কার সাথে? ভাগশেষের সাথে। এখন গুণের ব্যাপারটা আসি। আমাদের এ কংগ্রেন্ট টু বি মুড এন যদি থাকে, তাহলে আমরা ইচ্ছামতো গুণ করতে পারি, কিন্তু সেটা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়কে। অর্থাৎ আমি কে যদি গুণ করি, কে ইন্টু এ কংগ্রেন্ট টু কে ইন্টু বি মুড এন। তার মানে আমি যদি চাই এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়ের সাথে আমি কোনো একটা সংখ্যা গুণ করতে পারি। এখন আমরা ভাগ করতে পারি এ এবং বিকে। আমি যদি একটা উদাহরণ দিই, যে এ কংগ্রেন্ট টু বি এটাই থাকলো মুড এন, তো আমি এটাকে কে দ্বারা ভাগ করব?
এটাকেও কে দ্বারা ভাগ করব। এটা কিন্তু আমরা গুণ করতে পারি ঠিক আছে, কিন্তু ভাগ কিন্তু আমরা এভাবে করতে পারবো না। মুডের জন্য আলাদা ভাগ আছে, তখন আমরা এনটাকেও আমরা যদি কে দ্বারা ভাগ করি তাও কিন্তু হবে না, আমাদেরকে গসাগু দ্বারা ভাগ করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমাদের দেওয়া আছে সাপোজ 15 কংগ্রেন্ট টু 3, মুড হলো 12। অর্থাৎ আমি তো জানি 15কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসবে? 3। অর্থাৎ 12 একে 12, এখন 15 থেকে 12 বাদ দিলে 3 থাকে, তার মানে আমাদের ভাগশেষ থাকতেছে 3। তো এইটাকে আমি এখন দেখা যাচ্ছে যে আমি 15কে 3 দ্বারা ভাগ করতে পারতেছি, 3 5 15। আবার 3কেও আমি 3 দ্বারা ভাগ করতেছি, 1 আসবে। আবার 12কেও আমি 3 দ্বারা ভাগ করতেছি, আমাদের 4 আসবে। কিন্তু তাই বলে আমি এটাকে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা, এটাকে 3 দ্বারা এভাবে আমি ভাগ করতে পারবো না। আমাদেরকে গসাগু দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এ এবং আমরা যে সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি তার গসাগু দ্বারা ভাগ করতে হবে। তো আমরা ভাগ করতেছি, এখানে এ বলতে কাকে বোঝাচ্ছে? 15। আর কে, কে দ্বারা ভাগ করতেছি, তার মানে আমরা কত দিয়ে ভাগ করতেছি? 3 দিয়ে। এখন 15 আর 3-এর গসাগু কত? আমরা জানি 15 আর 3-এর গসাগু হলো 3। তো আমরা কি করতে পারি? এই পুরো অংশটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে 5 কংগ্রেন্ট টু, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 মুড। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 4। তো তার মানে আমরা বুঝতে পারতেছি 5কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ কত থাকবে? 1। এখন এইখানে আমরা প্রত্যেকটাকেই 3 দ্বারা ভাগ করলাম, তো এইটা আমাদের বাই চান্স মিলে গেল। কিন্তু আমরা তাই বলে সবসময় আমরা এই সংখ্যা এবং এই মুডের সংখ্যাটাকে যে কোনো একটা সংখ্যা কে দ্বারা ভাগ করতে পারলেই যে ভাগ করতে পারবো করে আমরা অ্যান্সার লিখে দেব, তা কিন্তু নয়। আমাদেরকে এইটাকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করতে চাবো সেই সংখ্যাটি এবং এই এ মানে আমাদের ভাজ্য, এদের গসাগু আমাদের বের করে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এটাকে। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এ কংগ্রেন্ট টু বি মুড এন, আমি এটাকে কে দ্বারা ভাগ করতে চাই। দেখা যাচ্ছে যে এ এবং বি এর মধ্যে আমাদের কমন যায় কে, তাই আমি কে দ্বারা একে ভাগ করব, কে দ্বারা বিকে ভাগ করব। আমরা করতে পারবো, কিন্তু তাই বলে কে দ্বারা এনকেই যে ভাগ করতে পারবো এমনটা না। আমরা কে দ্বারা একে ভাগ করব, ভাগ করে একটা সংখ্যা পাবো, ধরে নিলাম সেটা A1। আবার কে দ্বারা বিকে ভাগ করব, কাটাকাটি যাওয়ার পর ধরে নিলাম সেটা একটা সংখ্যা পাইলাম, সেটা হলো B1। তো এবার আমাদের কিন্তু এই এনকেও ভাগ করতে হবে। তো এনকে আমি কীভাবে ভাগ করব? এনকে আমি এ এবং কে এর গসাগু দ্বারা ভাগ করব। এখন সেই গসাগু যদি কে হয়, তো যেমন এখানে আমাদের গসাগু 3ই হলো, তাই আমরা ভাগ করলাম, যা আমাদের এই সংখ্যা এবং এই সংখ্যার ভাগ করার সাথে মিলে গেল। আবার আমাদের এটা 3 জায়গায় আমাদের 2 আসতে পারে, 4ও আসতে পারে, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হবে না। আমরা দেখতে পারতেছি যে 15কে আমি 3 দিয়ে ভাগ করতে পারতেছি, আবার 3কেও আমি 3 দিয়ে ভাগ করতে পারতেছি, অর্থাৎ আমি কাটাকাটি করতে পারতেছি। কিন্তু তাই বলে 3 দিয়ে 12কে ভাগ করে দেবো এমনটা কিন্তু না। আমাদেরকে 12কে ভাগ করতে পারবো কীভাবে? 15 আর 3-এর গসাগু দ্বারা। দেখা গেলো সেটাও আমাদের 3 আসলো, তাই আমরা 3 দিয়ে ভাগ করলাম। কিন্তু আমাদের যদি গসাগু 4 আসতো তাহলে আমরা 4 দিয়ে ভাগ করতাম, গসাগু 5 আসতো তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতাম। অর্থাৎ আমি শুধু এই অংশটা গসাগু দ্বারা ভাগ করব, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। এখন আমরা আরেকটা প্রপার্টি দেখি। আমাদের এ কংগ্রেন্ট টু বি মুড এন দেওয়া আছে। এখন আমরা যদি চাই আমরা এর সাথে পাওয়ার আমরা গুণ করতে পারি, সেই একই পাওয়ার বি এর সাথে গুণ করতে পারি। অর্থাৎ আমাদের যদি একটা সমীকরণ দেওয়া থাকে এ এক্স ইকুয়াল ওয়াই, তাহলে আমরা যেমন স্কোয়ার করতে পারি উভয় পাশে, কিউবও করতে পারি, ঠিক একইভাবে আমরা উভয় পাশে পাওয়ার গুণ করতে পারি বা পাওয়ার হিসেবে আমরা দিতে পারি। আবার যদি চাই আমরা কিন্তু পাওয়ার মাইনাসও করে দিতে পারি। এখন আমরা যে ভাগ করলাম, যে ভাগটা একটু আগে করলাম, সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা মুড এনকেও কিন্তু ভাগ করে দিলাম, কিন্তু যোগ বিয়োগ কিংবা গুণের বেলায় আমরা কিন্তু এনকে নিয়ে কাজ করব না, শুধুমাত্র এ এবং বিকে নিয়ে কাজ করব। যেমন
আমি এখানে যোগ করলাম হলো কি 3 যোগ করলাম ভাগশেষের সাথে। তো ভাগশেষের সাথে শুধুমাত্র আমরা যত ইচ্ছা আমরা এই এন কিন্তু যোগ করতে পারি, তখন কিন্তু ভাজ্যের সাথে আবার 3 যোগ করা যাবে না, বা আমাদের যে ভাগ দিচ্ছি আমরা যেটা দিয়ে ভাজক, সেটার সাথেও আবার আমাদের 3 যোগ করা যাবে না। শুধুমাত্র ভাগশেষকে আমরা এন যত সংখ্যক আমরা চাই যোগ করতে পারবো। আবার গুণের বেলা আমরা এই বাম পক্ষকে আমরা গুণ করলাম কে দিয়ে, আবার ডান পক্ষকেও কিন্তু আমরা কে দিয়ে গুণ করলাম। এটা কিন্তু আবার এনের সাথে কিন্তু গুণ করা যাবে না। আবার ভাগের ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকেই কিন্তু ভাগ করলাম, কিন্তু এ আর বিকে যা দ্বারা ভাগ করলাম সেইটা, এবং আমাদের এই ভাজ্য তাদের গসাগু দ্বারা কিন্তু আমরা এনকে ভাগ করলাম। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। আবার আমি যেমন এখানে এ কংগ্রেন্ট টু বি মুড এন যখন হয়, আমি কিন্তু কে সংখ্যক এন যোগ করলাম। আবার আমি যদি চাই কে সংখ্যক এন কিন্তু বিয়োগও করতে পারি। আমরা কিন্তু কে সংখ্যক এন বিয়োগও করতে পারি, আবার যদি চাই যোগও করতে পারি। আবার এ কংগ্রেন্ট টু বি মুড এন, তো এইটা কখন হবে? যদি এই এন ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়, অর্থাৎ এ কংগ্রেন্ট টু বি মুড এন তখনই হবে যখন এন এ মাইনাস বি অর্থাৎ এ আর বি এর বিয়োগফল দ্বারা ভাগ যাবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে উদাহরণটা আমরা একটু আগে দিলাম, 10 কংগ্রেন্ট টু কী দেই 2 দেই, 10 কংগ্রেন্ট টু 2 যখন মুড 8, অর্থাৎ আমি যদি 10কে 8 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ হলো 2 থাকে। তো আমি কি করতে পারি এখন, এন, এই এন মানে হলো আমাদের 8, আবার এ মানে কি, আমাদের এ মানে কি এখানে 10, বি, বি মানে হলো আমাদের 2 মানে ভাগশেষ। তাহলে আমাদের এই 8 দ্বারা কাকে ভাগ যাবে, এ মাইনাস বি, তার মানে 10 মাইনাস 2, এটা মানে কত 8, 8 তো 8কে ভাগ যাবেই। যখন এইটা ভাগ যাবে তখন আমরা এই অংশটা আমরা বলতে পারি। যদি আমাদের ভাগ না যায় তখন কিন্তু আমরা এটা বলতে পারবো না আর। তো এ কংগ্রেন্ট টু বি মুড এন হলে অবশ্যই এন ডিভাইডেড বাই এ মাইনাস বি হবেই। এবার আসি এ কংগ্রেন্ট টু বি মুড এন, এইটাই ইকুয়াল আমরা আবার লিখতে পারি কত, বি কংগ্রেন্ট টু এ মুড এন, অর্থাৎ আমরা বাম পক্ষ ডান পক্ষ এক্সচেঞ্জ করে দিতে পারি। এ কংগ্রেন্ট টু বি মুড এন, এইটা যদি হয় এটাকে আমরা আবার লিখতে পারি বি কংগ্রেন্ট টু এ মুড এন। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি, 5 কংগ্রেন্ট টু 2 মুড 3, অর্থাৎ 5কে আমি যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষ থাকবে 2। তো আমাদের এই থিওরাম অনুযায়ী আমরা কি বলতে পারি তাহলে, 5 2-এর জায়গায় যাবে, 2 5-এর জায়গায় যাবে, অর্থাৎ 2 কংগ্রেন্ট টু 5 মুড 3। আমাদের এনের মানে কিন্তু চেঞ্জ হবে না, আমাদের এ এবং বি এক্সচেঞ্জ হবে। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি 2কে যদি আমি 3 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ 5 থাকে। তো আমরা নয় বুঝলাম যে 5কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ 2 থাকে, অর্থাৎ 5কে আমি 3 দ্বারা ভাগ করলে 3 1কে 3 2, ভাগশেষ আমাদের 2 থাকতেছে। কিন্তু 2কে আবার 3 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কীভাবে 5 থাকে, আমরা ভাগ দিই, আমরা 3 দিয়ে ভাগ দিচ্ছি কাকে, 2কে। তো আমরা ভাগ দেই 3 1কে 3, এখন তো মাইনাস করে দেবো আমরা, তাহলে আমরা কত থাকে -1। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, 2 কংগ্রেন্ট টু -1 যখন মুড 3, তার মানে আমরা যদি 2কে 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কত পাচ্ছি, -1। তারপরে আমি যে বললাম যে আমরা এন সংখ্যক, এই এন সংখ্যক বা কে সংখ্যক আর কি, মানে যত ইচ্ছা তত আমরা এন এই ভাগশেষের সাথে আমরা যোগ করতে পারি। তো আমি যদি একবার যোগ করি -1 + 3,
মোট 3। যদি আমি 3 একবার যোগ করি এর সাথে, তাহলে আমরা কত পাবো? আমরা পাচ্ছি হলো 2। তো আমি যদি আবার যোগ করি, তাহলে 2 প্লাস এই 3 মোট 3, তাহলে কত হয়? 5। এটার সাথে কিন্তু আমাদের এটা মিলে গেছে, অর্থাৎ 2 কংগ্রেন্ট টু 5 মোট 3। তার মানে আমি যদি 2কে 3 দ্বারা ভাগ করি, ভাগশেষ আসে 5। আমাদের কিন্তু ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এ কংগ্রেন্ট টু বি মোড এন ইকুয়াল বি কংগ্রেন্ট টু এ মোড এন। তার মানে এ আর বি আমরা এক্সচেঞ্জ করে দিলেও আমাদের কোনো সমস্যা নেই। এখন এ কংগ্রেন্ট টু বি মোড এন যদি হয়, আবার বি কংগ্রেন্ট টু সি মোড এন যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এ কংগ্রেন্ট টু সি মোড এন। অর্থাৎ একে যদি আমি এন দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ থাকে বি। আবার এই বিকে যদি আবার এন দ্বারা ভাগ করি, যদি আমাদের ভাগশেষ থাকে সি, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে একে যদি আমি এন দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ থাকবে সি। তো এইটা একটা প্রপার্টি। এখন আমাদের যদি দেওয়া থাকে এ প্লাস বি মোড এন, এইটার যদি আমাদের মান বের করতে বলে, তাহলে আমরা কি করব? আমরা এই মোড এনটাকে প্রত্যেকটাকে ভাগ করে দেব আলাদা আলাদা করে, যেমনটা আমরা গুণ করে দেই না, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করে দেই, ঠিক একইভাবে আমরা এই মোড এন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করে দেব। তাহলে আমাদের হবে এ মোড এন, মানে আমি একে এন দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকে সেটা লিখব, প্লাস এবার বিকে দিয়ে দেব, অর্থাৎ বি মোড এন, অর্থাৎ আমি বিকে এন দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে সেইটা লিখব। এরপরে কি করব? এরপরে সেই ভাগশেষগুলো যোগ করে সেইটাকে আবার আমরা মোড এন করে দেব, অর্থাৎ সেইটাকে আবার আমরা এন দ্বারা ভাগ করে ভাগশেষটা লিখে দেব। তাহলে আমরা এ প্লাস বি মোড এন এইটার ভাগশেষ আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা বলতে পারি এ মাইনাস বি মোড এন। তো এটার ক্ষেত্রে কি করব? আমরা আবার এইটাকে মানে দুইটাকে আমরা মোড এন ভাগ করে দেব। তাহলে আমাদের কি থাকবে? এ মোড এন, এখন মাইনাস আছে তাই মাইনাস বি মোড এন। এরপরে কি করব? আগের মতোই এই ভাগশেষ যে আমরা করব, অর্থাৎ এ কে এন দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হয় এবং বি কে এন দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হয় তা বিয়োগ করব। বিয়োগ করে যা থাকে সেটাকে আবার আমরা মোড এন অর্থাৎ এন দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা এ মাইনাস বি মোড এন এটার মান পেয়ে যাব। এবার আমরা গুণের ক্ষেত্রে দেখি। আমাদের যদি দেওয়া থাকে এ গুণন বি মোড এন, যদি আমরা এটার মান বের করতে চাই, একইভাবে আমরা এটাকেও ভাগ করে দেব, অর্থাৎ এ মোড এন গুণন আছে তাই গুণন দিলাম বি মোড এন। তাহলে আমরা এ কে এন দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হয়, বি কে এন দ্বারা ভাগ করলে যে ভাগশেষ হয় গুণ করে দেব। এরপরে পুরোটাকে আবার আমরা মোড এন করে দেব, অর্থাৎ এন দ্বারা ভাগ করে দেব। এখন আমরা যদি এই 1 নাম্বার এটার যদি একটা উদাহরণ দেখতে চাই, যেমন আমাদের 6 প্লাস 8 মোট 2 দেওয়া, তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের এটা যোগ করলে একটা জোড় সংখ্যা আসবে, তাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি অবশ্যই আমাদের ভাগফল আসবে কত? ভাগশেষ আসবে 0। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা দেখব যে আসলে 0 আসে কি না। তাহলে এ মোড এন, এখানে এ কোনটা? 6 আর বি হলো 8। তাহলে 6 মোড এন বলতে কত? 2 প্লাস কি হবে? বি মোড এন, তার মানে বি আমাদের কত? 8 মোড এন, এন বলতে 2। এরপরে কি করতে হবে? পুরোটাকে আমরা মোড এন করে দেব। এখন
আমরা যদি এখন 6কে 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে? 0। 8কে 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে? 0। এরপরে এই পুরোটাকে আবার আমরা মোড এন করে দেব, তাহলে কত হয়? 0 মোড এন। মোড এন বলতে এখানে তো এনের মান 2, তো এটাও 2 হবে। তাহলে এখন এই 0কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে? অবশ্যই 0 থাকে। কীভাবে? আমি যদি 0কে 2 দ্বারা ভাগ করি, 0 দিয়ে 0 গুণ 2কে গুণ করলাম, 0 হয়, ভাগশেষ 0 থাকে। তো এইভাবে আমাদের ভাগশেষ 0 আসতেছে। আর আমরা জানি যে এটা একটা জোড় সংখ্যা আসবে, তো ভাগশেষ আমাদের 0ই আসবে। তো এবার যদি আমি এখানে 6-এর জায়গায় 6 + 7 দিই, মোট 2, এটার ক্ষেত্রে কী হতো? এটার ক্ষেত্রে আমরা যদি 6কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত? 0। এবার 7কে 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত? 1। আবার আমরা এটাকে মোট করে দেব, মোট 2, অর্থাৎ পুরোটাকে আমরা মোট করে দেব। তাহলে 1 মোট 2। 1কে এখন আমি 2 দ্বারা ভাগ করব, 1কে 2 দ্বারা ভাগ, তাহলে 2 1কে 2, তাহলে মাইনাস করলে কত হয়? -1। তাহলে এর সাথে আবার আমি 2 যোগ করতে পারি, কেননা আমি মোড এন, এখন এন তো আমি যত ইচ্ছা তত যোগ করতে পারি। তো আমি যদি 2 যোগ করে দিই, আমাদের কত আসবে? 1। তার মানে আমাদের অ্যান্সার আসছে যে কত? 1। আর আমি এটাও জানি যে এইটা যদি আমরা যোগ করি, কেননা বিজোড় আর জোড় মিলে একটা বিজোড় সংখ্যা হয়, আর কোনো বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, এটা আমরা সবাই জানি। আর আমাদের অ্যান্সারও কিন্তু 1ই আসলো। তার মানে এখান থেকে আমি এই যে সূত্র, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো এখন যেহেতু আমরা যোগেরটা পাইলাম, বিয়োগেরটাও কিন্তু অনায়াসে আমরা পেয়ে যাব। তাই আমি এখন গুণের একটা এক্সাম্পল দেখাই। তাহলে আমাদের গুণের জন্য কি ছিল? a × b মোড n, এটা ইকুয়াল কি? a মোড n × b মোড n, তারপরে এখন পুরোটাকে আবার মোড n। তো আমি এটার একটা এখন এক্সাম্পল দেখাই। সাপোজ আমাদের দেওয়া আছে হলো 11 × 15, আমরা ভাগ দিচ্ছি 8 দিয়ে, অর্থাৎ মোড n। তাহলে আমরা কি করব? পুরোটাকে আমরা মোড n মোড 8 দিয়ে দিব। তাহলে আমাদের কি হবে? 11 মোড 8 × 15 মোড 8, এরপরে পুরোটার সাথে আবার আমরা মোড 8 দিয়ে দেব। তাহলে 11কে যদি আমি 8 দ্বারা ভাগ করি, তো আমি ভাগ দিই, 11কে আমি 8 দ্বারা ভাগ করি, 8 1কে 8, 3 থাকে ভাগশেষ। তার মানে আমাদের কত হবে? 3 ইন্টু কত হবে? এখন দেখি, 15কে আমি 8 দ্বারা ভাগ করতেছি, তাহলে 8/15, 8 1কে 8, আমাদের বাকি থাকে 7। তার মানে আমাদের ভাগশেষ 7 থাকে। তাহলে আমাদের এখানে কী হয়ে যাবে? 7। এবার আমাদের পুরোটাকে আবার কি করতে হবে? মোড 8 দিয়ে দিতে হবে। তাহলে এখন দেখি, 3 সাথে 21 মোড 8, তার মানে বোঝাচ্ছি যে 21কে এবার আমাদের 8 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 21কে আমি 8 দিয়ে ভাগ দিই, 8 1কে 8, 8 2 16, 3 সাথে 21, সরি 3 সাথে না, 3 আসছে 24। তাহলে 3 আসছে 24, এটা তো বেশি হয়ে যায়, তার মানে আমাদের 2 বাজাচ্ছে, 8 2 16, তাহলে আমাদের বাকি থাকতেছে 5। তার মানে বোঝা যাচ্ছে যে 21কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, আমাদের ভাগশেষ থাকে 5। তাহলে আমি লিখে দেই, এটার মান কত আসতেছে? 5। তার মানে বোঝা যাচ্ছে যে 11 × 15, এই যে গুণফল, এই গুণফলটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ থাকবে 5। অর্থাৎ আমাদের এই থিওরাম অনুযায়ী কিন্তু আমাদের একটা ম্যাথ হয়ে গেল। এখন এই যে গুণের একটা নিয়ম আমরা শিখলাম, তো এই সিস্টেম অনুযায়ী আমরা একটা ম্যাথ করব। যেমন আমাদের যদি দেওয়া থাকে 11⁻7, আমাদের মোট দেওয়া আছে মোট 13। এখন
এটাকে আমরা যদি সমাধান করি, অর্থাৎ 11-র উপরে পাওয়ার আমাদের 7 দেওয়া আছে, তো এটা তো আমরা মুখে মুখে করতে পারবো না। এখন সেটাকে আমরা যদি 13 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসবে এটা চাওয়া হয়েছে। তো আমরা আগে দেখি যে এই যে 11 11 এটাকে আমরা কীভাবে লিখতে পারি। 11 ইন্টু আমরা যদি লিখি 11 স্কোয়ার, তাহলে 2 আর 1 কত হলো 3, ইন্টু 11⁴। এখানে আমরা যদি দেখি যে আমরা যদি এটা গুণ করি পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। 4 আর 2 6, 6 আর 1 7, মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো আমরা যেমন একটু আগে শিখলাম যে a ইন্টু বি মোট 13, তো এইটার তো আমরা একটা সূত্র শিখলাম। তো এখানে আছে আমাদের কি a ইন্টু বি ইন্টু সি মোট 13। এখন আমাদের কি করতে হবে, 11কে মোট 13 দিয়ে দিতে হবে, 11 স্কোয়ার এটাকে আমাদের মোট 13 দিয়ে দিতে হবে, আবার 11⁴ এটাকেও আমরা মোট 13 দিয়ে দেবো। দিয়ে কী করব, প্রত্যেকটাকেই আমরা ভাগশেষগুলোকে গুণ করে দেব, গুণ করে সেটার পুরোটা আর আবার মোট 13 করে দেব, করে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই হবে 11⁷, এইটার মোট 13-এর অ্যান্সার। অর্থাৎ 11⁷ আমি যদি 13 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ সেটা আসবে। তো আগে আমরা করে নিই 13 মোট 11 মোট 13, তার মানে কি বোঝাচ্ছে 11কে আমি 13 দ্বারা ভাগ করতেছি। তো আমি 11কে 13 দ্বারা ভাগ করি, এটা তো হাতে কলমেই করতে পারবো আমরা। 13 1 13, এখন মাইনাস করে দিচ্ছি, মাইনাস করলে কত থাকে 13 2 -2 থাকে। এখন আমি তো এই যে আমাদের n মানে 13 ইচ্ছা মতো আমরা যোগ করতে পারি অথবা বিয়োগ করতে পারি। তো আমাদের যেহেতু মাইনাস মান আসছে তো আমরা তো ধনাত্মক একটা মান নেব, তো আমরা যোগ করে দিই। আমরা যদি মাইনাস করতাম তাহলে তো আমাদের আসতো -15, তো আবার তো ঋণাত্মকই থাকতো, তো আমরা যোগ করে দিচ্ছি। যোগ করলে কত হয় 11, তার মানে 11কে আমি যদি 13 দ্বারা ভাগ করি আমাদের 11ই থাকে, তাহলে এটার মান আসতেছে আমাদের 11। এরপর আমরা 11 স্কোয়ারকে দেখব, 11 স্কোয়ার, তো 11 স্কোয়ার মোট 13, তো 11 স্কোয়ার কত আমরা সেটা সবাই জানি 121 মোট 13। এখন 121কে আমি যদি 13 দিয়ে ভাগ করি আমাদের ভাগশেষ আসবে 4, তো এটা আমি আর করলাম না এভাবে, তো আমাদের আসতেছে কত এখানে অ্যান্সার 4। এবার আমাদের আরেকটা বাকি আছে 11⁴, তো আমরা লিখি 11⁴ মোট 13, অর্থাৎ আমি 11⁴ এটাকে আমি 13 দ্বারা ভাগ করতেছি। তো এখন 11⁴ এটার মানটা তো অনেক বড়, আমরা 11 স্কোয়ার মানে 121 এটা জানি, কিন্তু 11 উপরে যদি আমরা 4 দেই পাওয়ার তাহলে কত হয় আমরা কিন্তু জানি না। তো আমরা একটা সিস্টেম এখানে করব 11 স্কোয়ার, এটার উপর যদি আবার স্কোয়ার দিই তাহলে আমাদের 11⁴ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি 11⁴কে স্কোয়ার হিসেবে ভাঙলাম। কেন ভাঙালাম, কারণ আমরা স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি একবার, সেটা হলো কত 4, মানে 11 স্কোয়ারকে আমরা 13 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ 4 থাকে এটা আমরা জানি, তাই আমরা স্কোয়ার হিসেবে এই 11⁴ এটাকে ভাঙালাম। কি হয় 11 স্কোয়ার তারপরে আবার হলো স্কোয়ার, তাহলে আমাদের কী হয় পাওয়ারগুলো গুণ হয় এইভাবে। তাহলে এইভাবে যদি পাওয়ার গুণ হয় তাহলে 2 × 4, আমরা কিন্তু 4 পাচ্ছি। তাহলে এখন কি করব 11² মোট 13। এখন আমরা তো জানি যে 11² এইটার ভাগশেষ কত, যদি আমরা 13 দিয়ে ভাগ করি 4 থাকে, তাহলে আমরা 11² জন্য আমরা লিখতেছি 4, এই 11² জন্য আমরা 4 লিখতেছি। আবার এই স্কোয়ারটা আছে, তো এই আমরা স্কোয়ার দিয়ে দেব। এবার কি লিখব মোট 13, অর্থাৎ আমরা 11² যে মানটা পাইলাম 13 দ্বারা ভাগ করলে সেটা দিয়ে দিলাম, এবং আমাদের যে বাড়তি আরও একটা স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন 4 স্কোয়ার যদি আমরা করি অর্থাৎ 4 4 16 16 মোট 13। এখন 16কে যদি আমি 13 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকে 13কে 13, বাকি থাকে আমাদের
3, তাহলে আমরা 3 লিখলাম। তাহলে 16কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ 3 থাকে, তাহলে 3 শুধুমাত্র 3 থাকে। মোট তো আর 13 হবে না এখন, কারণ আমরা তো ভাগশেষই বের করলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 11কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ থাকে 11। 11 স্কোয়ার, এটাকে যদি আমরা 13 দ্বারা ভাগ করি ভাগশেষ কত থাকে 4। আর 11 টু দি পাওয়ার 4, এই 11 টু দি পাওয়ার 4কে আমরা যদি 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ কত থাকে 3। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী করতে হবে, এই ভাগশেষগুলোকে গুণ করে দিয়ে আবার আমরা মোট n মানে এখানে 13 দিয়ে দেব। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল আসবে হলো 4 11 44, 44-এর সাথে আবার 3 গুণ 132, আর কি হবে মোট 13। তার মানে আমি এবার 132কে 13 দ্বারা ভাগ করব। তো এটাও তো আমাদের হাতে কলমে করা যাবে। তো 132কে যদি আমি 13 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে 2। তার মানে এটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমি যদি 11 টু দি পাওয়ার 7 এটাকে 13 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে কত 2। এটাকে আমি লিখতে পারি কিভাবে, তাহলে 11 টু দি পাওয়ার 7 কংগ্রেন্ট টু 2 যখন মোট 13। এখান থেকে বোঝা যাচ্ছে যে 11 টু দি পাওয়ার 7কে আমি যদি 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ আসবে 2। এখন আমরা আর কয়েকটি প্রপার্টি দেখব। যদি x কংগ্রেন্ট টু y মোট n হয়, আবার a কংগ্রেন্ট টু b মোট n হয়, তাহলে আমরা এই দুটা থেকে আমরা বলতে পারি x প্লাস a কংগ্রেন্ট টু y প্লাস b মোট n। অর্থাৎ আমি যদি এক্সকে এন দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ কত আসতেছে ওয়াই। আবার আরেকটি সংখ্যা এ কে এন দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসতেছে বি। এইটা যদি হয় তাহলে আমরা ভাজ্যগুলো যোগ করতে পারবো, অর্থাৎ এক্স প্লাস এ এইটাকে যদি আমরা এন দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ কত আসবে, এইখানকার ভাগশেষ তার যোগফল অর্থাৎ ওয়াই প্লাস বি। তাহলে আমাদের ভাজ্যগুলোর যোগফলকে যদি আমরা এন দ্বারা ভাগ করি ভাগশেষগুলোর যোগফলের সমান আসবে আমাদের হলো এক্স প্লাস এ এটার ভাগশেষ। তাহলে এবার আমি যদি একটা উদাহরণ দেই, সাপোজ আমাদের এখানে এক্সের জায়গায় আছে 17 কংগ্রেন্ট টু ওয়াইয়ের জায়গায় আছে আমাদের 4, তাহলে আমাদের মোট কী হবে 13। অর্থাৎ 17কে আমি যদি 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ আসবে 4। যেমন 13 কে 13, এবার আমি যদি 17 থেকে 13 বিয়োগ করে দেই তাহলে আমাদের 4 আসতেছে, তো ভাগশেষ 4। এখন আমাদের এইখানে তো এ এবং বির মান লাগবে আর একটি, তো আমরা আর একটা উদাহরণ নিয়ে নিচ্ছি 42 কংগ্রেন্ট টু 3 যখন আবার মোট 13। আমাদের এনের মান কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, কেননা এনের মান যখন সেম থাকে তখনই তো আমরা এনকে মানে এন যখন আমরা এক্সকে ভাগ করি, এক্সকে যখন এন দিয়ে ভাগ করি তখন আমাদের ওয়াই আসতেছে, আবার একে যখন এন দিয়ে ভাগ করি আমাদের বি আসতেছে। ঠিক এই এন থাকার কারণে অর্থাৎ এন আমাদের সেম থাকার কারণেই আমরা ভাজ্যগুলো যোগ করতে পারি এবং তাকে যদি আমরা এন দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষের যোগফলের সমানই ভাগশেষ আসবে। তো এখানে যেমন আমরা 13 দিয়ে ভাগ করলাম 17কে এবং 13 দিয়ে 42কে ভাগ করলাম, আমাদের ভাগশেষ আসতেছে 3 আর এখানে 4। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কী বলতে পারি, এক্স প্লাস এ মানে কি 17 আর 42-এর যোগফল 17 প্লাস 42 কংগ্রেন্ট টু কী হবে তাহলে 4 আর 3-এর যোগফল, আর আমাদের মোট 13ই থাকবে, মুডের কোনো চেঞ্জ হবে না। এখন 17 আর 42 যদি আমরা যোগ করি আমরা পাবো 59, 7 আর 2 9, 4 আর 1 5 কংগ্রেন্ট টু 4 আর 3 7 মোট 13। তার মানে বোঝা যাচ্ছে যদি আমি 59কে 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ আসবে 7। তো
তোমরা এটা করে দেখতে পারো যে আসলে ভাগশেষ 7 আসে কিনা। তো আমাদের আরেকটি থিওরাম আছে এটার মতোই কিছুটা। যদি আমাদের এক্স কংগ্রেন্ট টু ওয়াই মোড এন এটা থাকে এবং এ কংগ্রেন্ট টু বি মোড এন এইটা থাকে, মানে আগেরটি, তাহলে আমরা এবার যোগ করেছিলাম না, এবার আমাদের বিয়োগটা শুধু হবে, অর্থাৎ এক্স মাইনাস এ কংগ্রেন্ট টু ওয়াই মাইনাস বি যখন মোড 13 এন থাকবে, অর্থাৎ আমাদের এন এর মান সেম থাকবে। তাহলে এক্সকে এন দ্বারা ভাগ করলে ওয়াই থাকবে, আবার এ কে এন দ্বারা ভাগ করলে বি থাকবে। তার মানে আমি বলতে পারি ভাজ্যদের বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস এ কংগ্রেন্ট টু ভাগশেষ কত হবে, এখানকার ভাগশেষের বিয়োগফল অর্থাৎ ওয়াই মাইনাস বি, আর মোড কী থাকবে, মোড এনই থাকবে। তাহলে এটার যদি আমরা একটা উদাহরণ দেই, 17 মাইনাস, আমরা তো একটা উদাহরণ লিখেছি, তো সেইটা দিয়ে আমরা লিখতেছি 17 কংগ্রেন্ট টু 4 মোড 13, আর একটা হলো 42 কংগ্রেন্ট টু 3 মোড 13। তো এইটারই আমরা উদাহরণ দেখি। তাহলে 17 কী হবে, মাইনাস 42 কংগ্রেন্ট টু কী হবে 4 মাইনাস 3, আর আমাদের মোড কী থাকবে, মোড 13ই থাকবে। তো এটাকে কী লেখা যায়, 17 মাইনাস 42, এটা করলে কী আসে, মাইনাস 25। কংগ্রেন্ট টু কী হবে, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে আমরা জানি, আর মোড কী হবে, মোড 13। তো এখন আমাদের তো এখানে ভাজ্য সেটা তো মাইনাস এসে গেল, আমাদের তো এটার মান বের করতে হবে যে আসলে এই 25কে মাইনাস 25কে 13 দ্বারা ভাগ করলে আমাদের আসে হলো 1, ঠিক আছে। কিন্তু আমরা একটা মান যাচ্ছি, আমরা যেমন এভাবে ভাগশেষ বের করলাম না, যে ভাগশেষ 3 আসে, তো এখানে আমাদের মাইনাস রাখা যাবে না, আমাদেরকে ধনাত্মক সংখ্যায় পরিণত করতে হবে। এর কারণে আমরা একটা সূত্র জানি যে মাইনাস এক্স মোড ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স মোড ওয়াই। তাহলে আমাদের মাইনাস এক্স হিসেবে কী আছে, আমাদের এখানে মাইনাস 25 আসে। তো আমরা এটাকে ধনাত্মকে পরিণত করলাম মাইনাস এক্স মোড ওয়াই, অর্থাৎ মাইনাস আছে, এটাকে আমরা ধনাত্মকে কী পরিণত করলাম, ওয়াই মাইনাস এক্স মোড ওয়াই। অর্থাৎ আমরা তো দেখলাম যে আমরা চাইলে কী করতে পারি, এক্সের জায়গায় ওয়াই রাখতে পারি, ওয়াইয়ের জায়গায় এক্স রাখতে পারি, এবং সেটা আমরা উদাহরণ দিয়ে দেখলাম যে আসলে ঠিক হয়। তো এখানে সেই রকমই মাইনাস এক্স মোড ওয়াই, এখানে আমরা কী করলাম, জাস্ট ওয়াই মাইনাস এক্স মোড ওয়াই, অর্থাৎ ওয়াই থেকে আমরা জাস্ট বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমরা এটার কাজ করে নেই। এখানে ওয়াই, ওয়াই বলতে কি আমাদের 13 মোড ওয়াই, তার মানে আমাদের 13, তাহলে 13 মাইনাস এক্স। এখন এক্স কি, এক্স মোড ওয়াই, অর্থাৎ আমি এই যে এখানকার এক্স মাইনাস এক্স মোড ওয়াই, তো এই যে এক্স মানে আমাদের 25, এখানে কিন্তু আর বাড়তি করে আমরা মাইনাস 25 নেব না, এখানে এক্স বলতে শুধুমাত্র 25, কেননা মাইনাস তো আমরা নিয়েই নিয়েছি, এখানকার মাইনাস তো আমরা এখানে ধরেই ফেলেছি। এখন যে এক্সট্রা আছে তার মানে 25, সেটাকে আমরা মোড ওয়াই মানে এখানে কত 13 দিয়ে ভাগ করব এবং ভাগশেষটা নিব। তাহলে আমরা তো দেখি 25কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত থাকে, যদি আমরা 25কে 13 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষ থাকে 12। তাহলে আমরা সেটাই লিখবো, কারণ এক্স মোড ওয়াই মানে কি 25 মোড 13, তার মানে 25কে আমি 13 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে 12। তাহলে আমাদের মান কত আসতেছে, 13 থেকে 12 বাদ দিলে 1, তার মানে আমাদের এটার ভাগশেষ কত আসবে, 1 আসবে। এখন আমরা কয়েকটি থিওরাম সম্পর্কে জানব। যেমন একটা আছে ফার্মার্স থিওরাম। তাহলে ফার্মার্স থিওরাম এটা বলা আছে যে এ এর যদি পাওয়ার হয় পি মাইনাস 1, যেখানে হলো পি হলো একটা মৌলিক সংখ্যা, তখন এটা কংগ্রেন্ট টু 1 মোড পি।
এখানে পি হলো মৌলিক সংখ্যা, তাহলে কোনো একটা সংখ্যা এ, এটার পাওয়ার যদি পি মাইনাস ওয়ান হয়, মানে কোনো মৌলিক সংখ্যা মাইনাস ওয়ান হয়, তো এটা কংগ্রেন্ট টু ওয়ান, অর্থাৎ মোট পি। অর্থাৎ আমি যদি এই সংখ্যাটাকে পি দ্বারা ভাগ করি, মানে যে মৌলিক সংখ্যা মাইনাস ওয়ান, সেই মৌলিক সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ আসবে ওয়ান। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, 2^5 তো একটা মৌলিক সংখ্যা, 5 মাইনাস ওয়ান আছে, তাহলে এটা কংগ্রেন্ট টু কী হবে? ওয়ান। মোট পি মানে কি? 5। তার মানে 2^4 হচ্ছে এখানে কংগ্রেন্ট টু ওয়ান, মোট 5। এখন 2^4 মানে কি? 16। 16কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 3 5 15, ভাগশেষ কিন্তু 1 আসতেছে। এটা হলো ফার্মেটস থিওরাম। তো এবার আমরা ইউলারের একটা থিওরাম দেখব। ইউলার-তোশেইন থিওরাম। এই অনুযায়ী আমাদের ফাই এন যদি এ এর পাওয়ার ফাই এন, এখন এখানে তো এন এর মান যে কোনো কিছু হতে পারে, আর এ হলো একটা সংখ্যা, এটা ইকুয়াল ওয়ান যখন আমাদের মোড এন থাকবে। তো ফাই এন এটা কিভাবে বের করে, তো এটাই আমরা একটু পরে আসতেছি। যদি আমাদের ফাই টু দি পাওয়ার মানে 5 ইন্টু x টু দি পাওয়ার n থাকে, তো সেটাকে আমরা কি করে দেব? সেটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু x মাইনাস ওয়ান টু দি পাওয়ার n মাইনাস টু। এটা আমরা করে দিতে পারি। আবার যদি এমন হয় যে ফাই স্কোয়ার মাইনাস ফাই মাইনাস ওয়ান ইকুয়াল 0 আছে, তখন আমরা ফাইয়ের মান কি লিখতে পারি? ফাই ইকুয়াল হবে √5 প্লাস মাইনাস ওয়ান ডিভাইড বাই 2। তো এটা আমরা স্বাভাবিকভাবেই করতে পারি। এটা হলো ইউলারের একটা থিওরাম। তো আমরা এই ফাই সম্পর্কে একটু পরে জানব কিভাবে ফাইয়ের মান বের করতে হয়। এখন আরও একটা থিওরাম আছে, নিলসনস থিওরাম। সেটা কি? পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান কংগ্রেন্ট টু 0 যখন আমরা মোড পি করব, অর্থাৎ পি একটা মৌলিক সংখ্যা। তো পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তার সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেই পুরো যে আমাদের যোগফল আসে সেটাকে যদি আমরা পি দ্বারা ভাগ করি, অর্থাৎ এই যে মৌলিক সংখ্যা আমরা নিয়েছিলাম প্রথমে, সেই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি, আমাদের ভাগশেষ আসবে 0। তো এটার একটা আমরা উদাহরণ দেখি। তো আবার আমরা 5 নেই, 5 তো একটা মৌলিক সংখ্যা, তো 5 মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান কংগ্রেন্ট টু 0 মোড পি। তো 5 মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান 0। আচ্ছা, এখানে মোড পি মানে তো 5, তো এখানে আমাদের মোড 5, কারণ 4 ফ্যাক্টোরিয়াল এটার মান কত? 4 ফ্যাক্টোরিয়ালের মান 24, আর 24 আর 1 যোগ করলে 25, 25 কংগ্রেন্ট টু 0 মোড 5। তো এটা তো আমরা সবাই জানি যে 25 5 দ্বারা বিভাজ্য, আর যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের ভাগশেষ আসবে 0। তার মানে আমাদের এই থিওরামটা কাজ করতেছে, অর্থাৎ পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান কংগ্রেন্ট টু 0 মোড পি। এখন যদি আমাকে বলে 3^999 আমরা দিলাম, এইটার লাস্ট ডিজিট কত, অর্থাৎ একক যে অঙ্কটা এটা কত? যদি আমাকে এইটা বলে, এটা কিন্তু অনেক প্রশ্নেই থাকে যে শেষ অঙ্কটি কত। তো এটা আমরা কীভাবে পাবো? এটা কিন্তু আমরা যদি মোট 10 করি তাহলেও পাবো, অথবা আমরা
আরও একটি প্রসেসে আগাইতে পারি। কিভাবে? যদি আমরা 3^1 দিই, এইটার আমাদের লাস্ট ডিজিট কত আসে? একটাই সংখ্যা 3 থাকবে। এবার আমি যদি 3² দিই, আমরা জানি 3 3 কত হয়? 9, তার মানে আমাদের লাস্ট ডিজিট 9। এবার আমি যদি 3³ দিই, তাহলে আমাদের কত আসবে? 27, তার মানে আমাদের লাস্ট ডিজিট 7। এবার যদি আমি 3^4 দিই, তাহলে আসবে আমাদের 81, তার মানে লাস্ট ডিজিট 1। এবার আমি যদি 3^5 দিই, তাহলে আমাদের আসবে হলো 243, তার মানে 3। তো এরপর যদি আমি 3^6 দিয়ে দেখি, তো আমাদের আসবে 9, লাস্ট ডিজিট 9। এরপরে যদি আমি 3^7 দিই, লাস্ট ডিজিট 7 আসবে। তো এইভাবে করে আমাদের এই যে 4টা সংখ্যা আছে না, 3, 9, 7, 1, এটা কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ আমি লাস্ট ডিজিটের ক্ষেত্রে শুধুমাত্র লাস্ট ডিজিট যখন আমরা বের করব, এই লাস্ট যে ডিজিট, এইটার জন্য আমাদের এই সিকোয়েন্সটা কাজে লাগবে। যদি আমাদের বলে যে দশক অঙ্ক কত, তখন কিন্তু আমরা এই সিকোয়েন্সে আর আগাইতে পারবো না। শুধুমাত্র এককের অঙ্ক বা লাস্ট ডিজিট, এইটার জন্য আমরা এই সিকোয়েন্সে আগাইতে পারবো। তার মানে আমাদের প্রতি ক্ষেত্রে 1-এর জন্য 3, 2-এর জন্য 9, 3-এর জন্য 7, 4-এর জন্য লাস্ট ডিজিট কত আসতেছে? 1। এরপর 5-এর জন্য আবার 3, 6-এর জন্য 9, 7-এর জন্য 7, 8-এর জন্য আবার 1 আসবে। তার মানে আমাদের সিকোয়েন্সটা কী দাঁড়াচ্ছে? 3, 9, 7, 1, আবার 3, 9, 7, 1, এইভাবে করে আগাচ্ছে। তো আমাদের কত লাগবে? 999 পর্যন্ত। তাহলে আমাদের ডিজিট কয়টা করে সিকোয়েন্স মিলতেছে বারবার? 3, 9, 7, 1, মানে 4টা করে। তাই আমরা 4 দিয়ে ভাগ করে দেব কাকে? এই 9, 9, 9। তো এই যে 999, এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দেই, আমি এখানে যেহেতু জায়গা কম, আমি একবারে লিখে দিচ্ছি 249, আর এখানে আসবে হলো 996। তাহলে আমাদের হলো বিয়োগ করলে কত আসে? 3। তার মানে আমাদের এই যে ভাগফল আসতেছে 249, আর আমাদের এই 4 দিয়ে 249-এ গুণ করলে কত আসে? 996। তার মানে এই যে 996, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের যে লাস্ট ডিজিট, আমাদের যে লাস্ট যে সংখ্যাটা আছে 3-র উপরে আমি যদি এই যে সংখ্যাটা দেই 996, তাহলে আমাদের ভাগশেষ আসবে, বা ভাগশেষ না, আমাদের লাস্ট ডিজিট হবে তার ক্ষেত্রে 1। যদি আমি 3-র উপর এই যে 4 দ্বারা ভাগ যায় এই সংখ্যাটা দিই 996 বা 996, তো এটা যদি 3 পাওয়ার হিসেবে দেই, তাহলে আমাদের লাস্ট ডিজিট হবে 1। তার মানে এটা যদি 96 হয়, তাহলে 997 যদি, মানে আমি যদি 997 দিই পাওয়ার, তাহলে কি আসবে? 3 আসবে। আমাদের তো বারবার রিপিট হচ্ছে, তার মানে আমাদের শেষ যখন 1 হবে, তারপর তো আবার 3 আসবে, তারপর 9, তারপর 7, তারপর 1, আবার 3। তার মানে এটা যদি 996 হয়, এটা হবে 997, এইটা হবে 998, এইটা হবে 999। তার মানে 3 পাওয়ার আমি যদি 999 দিই, আমাদের এককের ঘরের অঙ্ক আসবে কত? 7। তো আমরা কিন্তু এই সিস্টেমে আমরা প্রতিটা এককের অঙ্ক আমরা বের করতে পারি। আমাদের পাওয়ার যাই দেওয়া থাক না কেন, আমরা এককের ঘরের অঙ্ক এই সিকোয়েন্স দিয়ে বের করতে পারি, বা আমরা যদি চাই মোট 10ও দিতে পারি। কিন্তু এখন আমরা শিখবো হলো দশকের ঘরের অঙ্ক, তখন আমাদের মোট 100 দিতে হবে। এখন এককের ঘরের জন্য আমরা মোট 10 ব্যবহার করব, দশকের জন্য আমরা ব্যবহার করব মোট 100, আবার শতকের জন্য আমরা ব্যবহার করব মোট 1000। তো এইটা আমরা কেন ব্যবহার করি? আমরা যদি কোনো একটা সংখ্যা দেখি, যেমন 2^4, এটার মান কত? 16। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের 2^4, এটার লাস্ট ডিজিট কত? 6। এখন আমরা যদি মোট 10 ব্যবহার করি, কি হয়? 16কে আমরা 10 দিয়ে ভাগ দিচ্ছি। মোট 10 মানে কি? ভাগ দিচ্ছি আমরা কাকে? ভাগ দিচ্ছি আমরা 16কে। তো 16কে আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 10, ভাগশেষ আসে আমাদের 6। তাহলে আমি যদি 16কে লিখি 16 কংগ্রেন্ট টু 6 মোট 10, তাহলে আমাদের ভাগশেষ কত আছে? 6। আর আমাদের লাস্ট ডিজিট কত? লাস্ট ডিজিট হলো আমাদের 6।
মিলে গেল, কিন্তু 10 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু লাস্ট ডিজিট আমরা পেয়ে যাব। এবার যদি আমি এখানে 10 না 100 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা দুইটা ডিজিট মানে দুইটা আমরা ডিজিট পেয়ে যাব, মানে লাস্ট যে দুইটা অর্থাৎ একক এবং দশক পেয়ে যাব। আবার 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে লাস্টের 3টা ডিজিট আমরা পেয়ে যাব, একক, দশক এবং শতক। এভাবে করে যদি আমি 10,000 দিয়ে ভাগ করি তাহলে আমি একক, দশক, শতক, হাজার পর্যন্ত অর্থাৎ লাস্টের 4টা ডিজিট আমরা পেয়ে যাব। তো এখন আমরা যে একটু আগে করলাম 3999 এর এককের অঙ্ক আমরা বের করলাম, সেটা কত ছিল? এককের অঙ্ক আমরা 7 বের করেছিলাম। সেটা কিভাবে বের করেছিলাম? সিকোয়েন্স দিয়ে। তো আমি যদি বলি যে এটার দশকের অঙ্ক কত, তাহলে কিন্তু আমরা আর সিকোয়েন্সটা আর ফলো করতে পারবো না, তখন কিন্তু আমাদের সিকোয়েন্স আর কোনো কাজে আসবে না। শুধুমাত্র এককের অঙ্কের জন্য আমরা সিকোয়েন্স দিয়ে অঙ্কটা করতে পারবো, কিন্তু দশকের জন্য আমরা কখনো সিকোয়েন্স কিন্তু ফলো করতে পারবো না, আমাদের কোনো সিকোয়েন্সই আসবে না। তো এর জন্য আমাদের দরকার হলো ফাই অপারেটর, যেটা আমরা একটু আগে শিখলাম। তো এইটা দিয়ে আমরা এবার কাজ করব। তো এখন একটু আগে যে আমরা শিখলাম যে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল কী হয়? এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 টু দি পাওয়ার এন মাইনাস 2। তো এইটা আমাদের এখানে এখন কাজে লাগবে। তো আমাদের হলো দেওয়া আছে 3 টু দি পাওয়ার 999। এখন আমরা যে শিখলাম একটু আগে ইউলারের একটা থিওরাম, কী ছিল সেটা? 5 টু দি পাওয়ার 5 না, মানে a টু দি পাওয়ার 5n কংগ্রেন্ট টু 1 যখন আমাদের হলো মোড n। তো এটা হলো আমাদের ইউলারের যে থিওরামটা ছিল। তো এটাও আমাদের এই অঙ্কের জন্য কাজে লাগবে। তো এখন আমাদের যে এইখানে 999 দেওয়া, তো এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো না, বা বলা যায় যে আমরা a টু দি পাওয়ার 5 999 লিখলাম, কংগ্রেন্ট টু 1 মোড 999 হবে, কিন্তু আমাদের কি 999 দিয়ে ভাগ দিতে হবে? আমরা তো এইভাবে লিখতে পারবো না যে a 5999 কংগ্রেন্ট টু 1 মোড 999। এইটা সত্য, কিন্তু আমরা যে মোড 999 দিচ্ছি তার মানে কি বোঝাচ্ছে? আমরা এটাকে 999 দ্বারা ভাগ দিচ্ছি, কিন্তু আমাদের কি ভাগ 999 দিয়ে দিতে হবে? আমাদের ভাগ দিতে হবে 100 দিয়ে। কেন? আমরা দশকের অঙ্ক যাচ্ছি, আর দশকের অঙ্কের জন্য আমাদের 100 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমাদের আসলে কি হবে? a টু দি পাওয়ার 500 কংগ্রেন্ট টু 1 মোড 100 এইটা হবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? এই 500-এর মান কত, কিভাবে নির্ণয় করব? এইটা দিয়ে। তখনই তো আমরা এই যে আমাদের এই লাইনটা আমরা বলতে পারবো। তাহলে আমরা এখন দেখি 500 এইটার মান আমরা বের করব। এখন আমাদের এখানে কি বলা ছিল? 5x টু দি পাওয়ার n ইকুয়াল কি? x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 2। তার মানে আমাকে এখন এইটাকে ভাঙাতে হবে, ভেঙে পাওয়ার হিসেবে প্রকাশ করতে হবে। কিসের পাওয়ার হিসেবে প্রকাশ করবো? আমরা মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে প্রকাশ করব। তো আমরা এখন 100কে ভাঙাই। 100 ইকুয়াল কী লেখা যায়? 25 গুণন 4 আমরা বলতে পারি। তার মানে কি? 5 5 25, তার মানে 5 স্কোয়ার ইন্টু 2 2 4 2 স্কোয়ার। এখন আমরা এইটা ফেলে দেব। তার মানে আমরা বলতে পারি এখানে 100কে কীভাবে ভাঙালাম? 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এটা ইকুয়াল কি বলতে পারি আমরা এখন? এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের এখানে এক্স হিসেবে আছে কি? 5 আছে আর 2 আছে। এখন 5-এর পাওয়ার কি আছে? 2 আছে, n মাইনাস 1, তার মানে কি? 2 মাইনাস 1, তার মানে শুধুমাত্র 5 থাকবে। ইন্টু আবার কি আছে এখানে? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আচ্ছা, এখানে n মাইনাস 2 হবে না, সরি, এখানে n মাইনাস 1ই হবে। অর্থাৎ আমাদের এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে একটা আমাদের খালি পাওয়ার কমে যাবে, 1 পাওয়ার খালি মাইনাস হবে। এরপরে আমাদের সেই সংখ্যাটাকেই আমাদের এই মানটা মাইনাস করে দিতে হবে।
যেমন আমাদের এখানে 5 মাইনাস 1। এখন এখানে পাওয়ার 1 কখন হবে, 2 হবে কখন, মানে এখানে আমাদের এই সূত্রের জন্য আমাদের পাওয়ার n-1ই হচ্ছে। আবার আমাদের n-2ও কিন্তু হবে। সেটা কখন হবে, আমাদের কিন্তু 1-এর বাইরে কখনো যাওয়া যাবে না, অর্থাৎ আমাদের পাওয়ার 0 কখনো হতে পারবে না, -1 এভাবে করে মাইনাস কখনো হতে পারবে না, সর্বোচ্চ 1 পর্যন্ত আমাদের যেতে পারবে। তো এখানে আমাদের n-এর মান কত, n-এর মান আমাদের 2। তো আমি যদি n-1 করি প্রথমটার ক্ষেত্রে, তাহলে আমাদের পাওয়ার কত আসতেছে 1। তো আমি যদি n-2 করি তাহলে আমাদের পাওয়ার কত আসবে, 0 আসবে। তো 0 তো হতে পারবে না, তাই এখানে n-1। যদি আমাদের এখানে 5³ থাকতো তখন আমাদের কী হতো, x⁻n-1, তখন আমাদের পাওয়ার হতো 2। পরবর্তী ক্ষেত্রে এখানে আমাদের n-2 হতো, তার মানে পাওয়ার আসতো আমাদের 1। তখন আমরা এখানে 2 ব্যবহার করতে পারতাম, তাই আমি 2 দিয়েছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের 1 আসবে কেন, কারণ আমাদের পাওয়ার 0 হতে পারবে না। তাহলে এখন আমরা 5² কাজ করলাম, এবার আমরা 2² কাজ করব। আগের মতো সেম 2² আছে, তো এবার আমরা কি করব, x⁻n-1 মানে 2 করলে কত হয়, 1 আসে, ইন্টু 2 - 1 এটা। আর পাওয়ার তো আমাদের 1-এর নিচে আসবেই না, তাহলে এটা করলে কত হয়, 5 × 4 × 2 × 1। তাহলে 4 × 5 = 20, 20 × 2 = 40, 40। তার মানে আমি বলতে পারি যে 5⁻100 = 40। এবার এইটা থেকে আবার আমরা কি বলতে পারি, 40 যেহেতু আসছে আমাদের 5⁻100 = 40, তাই আমরা বলতে পারি 3-এর উপর যদি আমি 40 দিই তাহলে তার ভ্যালু আসবে, মানে তার ভাগশেষ আসবে 1 যখন মোট 100। তাই আমরা 5-এর মানটা বের করে নেই যে আমরা কত পাওয়ার দিতে পারবো। এখন আমাদের পাওয়ার হিসেবে দেওয়া আছে 999। আমরা তো এখন 40কে আমরা যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, আমরা তো পাওয়ার গুণ করতে পারি, ইচ্ছে করলে পাওয়ার গুণ করতে পারবো। যদি গুণ করি আমরা কিন্তু 999 কোনোভাবেই আনতে পারবো না, যতই গুণ করি, কেননা এটা ভাগ যায় না। তাই আমরা যদি পাওয়ার কোনো কিছু গুণ করি তো আমরা 999 আনতে পারবো না। কিন্তু 1-এর পাওয়ার আমরা যাই দেই না কেন 1ই থাকবে, তাই কারণে আমরা এই যে ডান সাইডে 1 আনার চেষ্টা করি, অর্থাৎ ভাগশেষ 1 আনার চেষ্টা করি। এরপরে আমরা পাওয়ার যাই দেই না কেন আমাদের ভাগশেষ তো চেঞ্জ হবে না, 1ই থাকবে। কারণ আমরা এইখানেও পাওয়ার যোগ করতে পারি, মানে পাওয়ার হিসেবে বাড়াতে পারি, আবার এখানেও পাওয়ার হিসেবে আমরা দিতে পারি। তখন 1-এর পাওয়ার যাই দেই না কেন 1ই থাকে, কিন্তু এটার মানে চেঞ্জ হয়ে যায়। তাই আমরা ডান পক্ষে সবসময় আমরা 1 আনার চেষ্টা করি। তো এখন আমাদের এই জিনিসটা আমরা জানলাম যে 3⁻40 এটা = 1। তো এখন আমরা যদি ধরে নিই এবার, যে ধরি 3⁻999, এটাকে যদি আমি মোট 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে x। আমরা জানি না, তাই আমরা x ধরে নিলাম। তো আমি কি করলাম, এবার আমি এর সাথে 3 গুণ করে দেব, মানে এই পাশেও আমরা 3 গুণ করলে এই পাশেও আমাদের 3 গুণ করতে হবে। তাহলে আমাদের 3 × 3⁻999, তাহলে আমাদের কি আসবে, 3⁻1000, মানে পাওয়ার আমরা যোগ করে দিলাম, ইকুয়াল বা মানে কংগ্রেন্ট টু 3x মোট 10, মোট 100। তো এবার আমরা একটা জিনিস দেখি যে আমরা কি করতে পারি, এখানে এটা কিন্তু আবার 40 দ্বারা ভাগ যায়, তাই আমরা এটাকে ভাঙাবো 3⁻40। এবার আমাদের পাওয়ার কী হবে, 25, কেননা 4 × 25 = 100, আর এই বাড়তে 0, আমাদের কিন্তু 1000 মিলে গেল। তাই আমরা 3⁻1000 বা 3⁻1000 এটাকে ভাঙালাম, কংগ্রেন্ট টু 3x মোট 100। এবার 3⁻40 এইটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগশেষ কত আসবে, 1। এটা তো আমরা জানি, তাই আমরা পাওয়ার 1⁻25 কংগ্রেন্ট টু 3x মোট 100 বলতে পারি, অর্থাৎ আমরা মানটা বসেই দিলাম। এবার 1-এর উপর পাওয়ার যাই দেই না কেন আমাদের একই থাকবে, এই কারণে তো আমাদের এগুলো তৈরি করে নেওয়া হলো। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি, 1 কংগ্রেন্ট টু 3x মোট 100। এখন 1কে 100 দ্বারা ভাগ করলে
আমাদের ভাগশেষ আসে 3x। তাহলে এখান থেকে আমরা যদি এক্সের মানটা চেষ্টা করি যে এক্সের মান কত হবে, আমরা নির্ণয় করতে পারবো কিন্তু, কেননা আমাদের 1কে 100 দ্বারা ভাগ করতেছি। তাহলে আমরা করি 1কে 100 দ্বারা ভাগ করি, 100 গুণন 1 মানে 100, যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে 99, -99। তাহলে আমাদের 3x ইকুয়াল -99 আমরা বলতে পারি, যেহেতু এটাও ভাগশেষ আর এখানেও ভাগশেষ। তাহলে 3x ইকুয়াল টু -99, তাহলে x ইকুয়াল টু কী হবে, -99 ডিভাইডেড বাই 3। তার মানে কত, 3 দিয়ে কাটাকাটি করলে -33। তার মানে আমরা বলতে পারতেছি যে x এর মান হলো -33। আমরা কিন্তু x এর মান বের করে ফেললাম। এখন এই এক্সটা আমরা কি ধরেছিলাম, এই এক্সটা আমরা যদি একটু উপরের দিকে যাই, এই যে ধরি 3 ইন্টু 3^999 ইকুয়াল 3x, আমরা কিন্তু এটা ধরেছিলাম। মানে 3 আমরা পরে আবার এই লাইনে গুণ করছি, কিন্তু আমরা আসলে কি ধরেছিলাম, 3^999 ফার্স্ট ক্ষেত্রে একদম প্রথমেই আমরা কি ধরেছিলাম, কংগ্রেন্ট টু এক্স, যখন আমাদের মোড 100, এটা আমরা ধরেছিলাম একদম প্রথম ক্ষেত্রে। তারপরে তো আমরা 3 গুণ করলাম উভয় পাশে, তো এই লাইনটা একসাথে লেখা হয়ে গেছে। তো এখানে আমরা ধরেছিলাম প্রথমে কি 3^999 কংগ্রেন্ট টু এক্স মোড 100। তাহলে আমরা এক্সের মান তো পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, এক্সের মান যদি বসাই 3^999 কংগ্রেন্ট টু -33 মোড 100। এখন আমরা যদি 5কে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ কত পাবো, আমরা ভাগশেষ পাবো 1। তো একটা কি ধনাত্মক সংখ্যা, মানে আমরা কোনো সংখ্যাকে যদি ভাগ দিই আরেকটা সংখ্যা দিয়ে আমরা ভাগশেষও একটা ধনাত্মক সংখ্যা পাবো। তো এখানে তো আমাদের ঋণাত্মক সংখ্যা আছে, তাহলে এটাকে আমাদের ধনাত্মক সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমরা কীভাবে পরিণত করব, আমরা তো বললাম যে n আমরা যত সংখ্যক ইচ্ছা আমরা যোগ করতে পারি ভাগশেষের সাথে। এখানে n হিসেবে আছে 100, তাই আমি -33 সাথে 100 যোগ করে দেবো। 3^999 কংগ্রেন্ট টু -33 প্লাস 100, মোড 100। তো এবার 3^999 এটা যদি আমরা এখন যোগ করি, আমরা পাবো 3^999 কংগ্রেন্ট টু 67 যখন মোড 100। তাহলে আমরা 100 দ্বারা যদি আমরা 3^999 এটাকে ভাগ করি, আমরা পাবো কত, 67। আমরা এককের অঙ্ক কত পেয়েছিলাম, আমরা যদি সিকোয়েন্স দিয়ে বের করতে চাই, সিকোয়েন্স দিয়ে বের করার পর আমরা কিন্তু 7 পাইছিলাম। এই যে উপরে আমাদের এখানে লেখা ছিল এককের অঙ্ক আমরা 7 পাইছি। এবার আমরা কি চাইছিলাম, দশকের অঙ্ক, আর দশকের অঙ্ক আমরা কি পাইলাম 6। এটাই হবে আমাদের দশকের জন্য। তো অনেকটা সময় হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। তো আপাতত আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও কিছু প্রবলেম নিয়ে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।